হ্যালো স্টুডেন্টস, আজকের এই ভিডিওটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো, প্লাস এখানেও বুঝতে পারছো যে কী রিলেটেড হতে চলেছে। ক্লাস 11-এর রায়মার্টিন কোশ্চেন ব্যাংক কিন্তু বেরিয়ে গেছে। তো রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলিউশন আমরা শুরু করব। আমি প্রথম শুরু করছি নিউটনের গতিসূত্র দিয়ে, ঠিক আছে? কারণ যেহেতু এই চ্যাপ্টারটা মোটামুটি এখন সব টিউশনেই চলছে আশা করছি, ঠিক আছে? তো এই কারণে প্রথম নিউটনের গতিসূত্র দিয়ে শুরু করব, ঠিক আছে? একদম রায়মার্টিনের যে নিউ ভার্সন বেরিয়েছে, হ্যাঁ, মানে এই বছরের যে 2025-এর যে এক্সামটা হবে সেমিস্টার 1, ওকে? তো সেই কোশ্চেন ব্যাংক থেকে কিন্তু আমি সলিউশন করাচ্ছি, ওকে? তো চলো শুরু করা যাক। তো যাদের কাছে বই নেই তোমরা এখান থেকেও হেল্প নিতে পারো, আমি এখানে কোশ্চেনগুলো তো দিয়েও দিয়েছি, আর বই থাকলে তো তোমরা বই থেকে হেল্প নিতেও পারো। চলো 1 নাম্বার কোশ্চেন, প্রদত্ত কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্রর সঙ্গে সংশ্লিষ্ট যা সমস্ত বেগের জন্য প্রযোজ্য হয়? তাহলে কোন সম্পর্কটি নিউটনের দ্বিতীয় গতিসূত্র? দেখো কোনটা হবে। দেখো নিউটনের গতিসূত্র F = ma, এটা তো আমরা জানি, এটা তো 1 নাম্বার হলোই, ওকে? আর কি হতে পারে? আমি লিখতে পারি যে F = ma, আবার a এর জায়গায় লিখতে পারি dv/dt, ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে বল, ঠিক? তাহলে আবার এটা আবার কি লিখতে পারি যে F = d/dt of mv। এই তিনটেই কিন্তু হবে, তাহলে উপরের সবগুলোই হচ্ছে ঠিক, ওকে? পরেরটাও দেখো ওই একই কোশ্চেনই আছে। একটি চলমান ভরের সংস্থায় নিউটনের দ্বিতীয় গতিসূত্রের গাণিতিক রূপ কোনটি? কোনটা? চলমান ভরের সংস্থায়, তাহলে কোনটা হবে? উত্তর দেখে নাও। দেখো চলমান ভর বলতে যেটা বলতে চাইছে যে ভর চেঞ্জ হচ্ছে, বুঝতে পেরেছো কি বলছি? নিউটনের সেকেন্ড লটা জেনারেলি হয় কি যে F = dp/dt, ভরবেগের পরিবর্তনের হার। তাহলে d/dt, পিটা হচ্ছে ভরবেগ, mv, তাহলে আমি লিখতে পারি যে m dv/dt প্লাস v dm/dt। হ্যাঁ, এবার যদি ভর ধ্রুবক থাকে তখন এইটা 0 হয়ে যায়, সেকেন্ড টার্মটা 0 হয়ে যায়, তখন ফার্স্ট টার্মটা পড়ে থাকে। কিন্তু এখানে বলছে চলমান ভর, তার মানে এইটা হবে উত্তর। নেক্সট, 5 কেজি ভরের বস্তুর ওপর 8 নিউটন ও 6 নিউটন মানের দুটি বল পরস্পর লম্ব দিকে কাজ করছে, তাহলে ত্বরণের মান কত হবে? দেখো 5 কেজি ভরের বস্তু, 8 নিউটন আর 6 নিউটন পারপেন্ডিকুলারে কাজ করছে। এইটা 5 কেজি ভরের বস্তু, এই দিকে একটা এই দিকে একটা কাজ করছে। এইটা হচ্ছে কি 8 নিউটন, এটা 6 নিউটন। তাহলে লব্ধি কোন দিকে হবে? লব্ধি হবে এইটা, ঠিক আছে? তাহলে এটা কত হবে? √8² 64 আর 6² 36, তাহলে √100, তার মানে 10 নিউটন। তাহলে লব্ধি বল হবে 10 নিউটন। আর লব্ধি বল যদি 10 নিউটন হয় তাহলে ত্বরণ কত? আমরা জানি A = F/m। F কত? 10, আর m কত? 5, কারণ 5 কেজি ভর বলে দিয়েছে। তাহলে 2 মিটার/সেকেন্ড স্কোয়ার, এইটা, ওকে? নেক্সট, বস্তুটির ত্বরণের দিক কি হবে? দেখো আগের ছবিটা যদি আমি আরেকবার দেখি, এই ছবিটাতে আর একটা জিনিস বলতে হবে, ত্বরণের দিকটাও খুব ইম্পর্ট্যান্ট এখানে। ত্বরণ কোন দিকে হয় বলো তো? স্যার ত্বরণ হয় যেদিকে বল সেই দিকেই। তাহলে লব্ধি বল কোনটা? এইটা লব্ধি বল, তাহলে ত্বরণ এর দিকও কোন দিকে হবে? এই দিকেই হবে। তাহলে এই দিকটা 6-এর সঙ্গে যদি থিটা অ্যাঙ্গেল করে থাকে তাহলে আমি কি বলতে পারি বলো তো? tan θ = লম্ব বাই ভূমি, লম্ব তো 8, এইটুকু তো 8, তাই না? তাহলে 8/6, তাহলে কত হবে? 2 4 8, 2 3 6, 4 3, ঠিক আছে? 4 3 হচ্ছে, মনে রাখবে tan 4 3 মানে হচ্ছে থিটা 53 ডিগ্রি। tan 53 ডিগ্রির ভ্যালু 4 3, এইটা কিন্তু নাও বলা থাকতে পারে, এটা মুখস্থ করে নেবে, হ্যাঁ? 53 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি, এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 53 ডিগ্রি। এইটা যদি 53 হয় তাহলে এইটা কত? এটা যদি 53 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 - 53, আর 90 - 53 তার মানেই কত হবে? 37 ডিগ্রি, ওকে? তাহলে এইটা 53 আর এইটা 37। এবার উত্তরে যাও, উত্তরে দেখো কি বলছে। বলছে যে এই ত্বরণের মান বা ত্বরণটা যেটা সৃষ্টি হয়েছে এটা 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি কোণে একদম মিলে গেছে। দেখো 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি, আর এইটা হচ্ছে 53, ঠিক আছে? 6 নিউটন বলের সঙ্গে 37 না, এটা হবে না। 2 নিউটন বলের সঙ্গে 37 না, এটা হবে না।
14 নিউটন, 14 নিউটন দেখানে নেই, হবে না, তাহলে এটাই হবে উত্তর। 8 নিউটন বলের সঙ্গে 37 ডিগ্রি। বুঝতে পেরেছো? ওকে, নেক্সট কোশ্চেন। চলো 3 নাম্বার কোশ্চেনে চলে যাবো আমরা এবার। দেখো 3 নাম্বার কোশ্চেন কী বলা হচ্ছে, 1 মিনিট। এই যে 3 নাম্বার কোশ্চেন বলছে 0.25 কেজি, হ্যাঁ, ভরের একটা ক্রিকেট বল 10 মিটার পার সেকেন্ড বেগে একটি ব্যাটকে আঘাত করে এবং একই বেগে এত সেকেন্ডের মধ্যে ফিরে আসে। ব্যাটের ওপর ক্রিকেট বল দ্বারা প্রযুক্ত বল কত হবে? দেখো বল মানে আমরা জানি যেটা ভাই ডেল পি ডেল টি, ভরবেগের পরিবর্তন বাই সময়। গেছে আবার ধাক্কা খেয়ে ফিরে এসেছে, যাওয়ার সময় যদি ভরবেগ হয় P1 আর আসার সময় যদি হয় P2, তাহলে দিক তো আলাদা না, দিকটা তো আলাদা, তাহলে চেঞ্জ কত হবে? P2 মাইনাস P1, তাহলে P2 প্লাস P1। এবার এখানে কি বলেছে দেখো, 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে এবং একই বেগে ফিরে আসে, তার মানে দুটোই একই, P1ও যা P2ও তাই, তাহলে কত হবে এটা? তাহলে দুটোই যদি একই হয়ে যায় তাহলে 2P হয়ে যাবে, তাহলে 2P আর ডেল টি বলে দিয়েছে। বেশ, আগে লিখলাম ডেল টি, লিখলাম, পরের লাইনে বসাচ্ছি 2 গণিত পি মানে তো MV, এম বলে দিয়েছে দেখো 0.25, আর ভি বলে দিয়েছে 10, আর টি বলে দিয়েছে 0.01, পয়েন্ট তুলে দাও, তাহলে কত হলো? 25 2 50, তার মানে উত্তর হয়ে যাবে 500 নিউটন। ওকে, 500 নিউটন হয়ে যাবে উত্তর। দেখো ক্লিয়ার কিনা। নেক্সট, এম ভরের একটি দড়ির এক প্রান্তে অনুভূমিক বল এফ প্রয়োগ করে অপর প্রান্তে যুক্ত এম ভরের একটি ব্লককে ঘর্ষণহীন অনুভূমিক তলের ওপর টানা হচ্ছে, দড়ি দ্বারা ব্লকের ওপর প্রযুক্ত বল কত হবে? এই যে এখানে একটা দড়ি আছে, ব্লকের ভর এম, তাই না, আর দড়ির ভর হচ্ছে স্মল এম। তাহলে প্রথমেই আমি বুঝিয়েছিলাম তোমাদেরকে যখন ছায়া থেকে অঙ্কগুলো করিয়েছিলাম, কি বলেছিলাম, এই ধরনের কোশ্চেনে প্রথমেই তোমরা ত্বরণটাকে বার করে নেবে। ত্বরণ কত হবে? এইখানে তুমি মনে করো এফ বল প্রয়োগ করছো, তাহলে ত্বরণ হয়ে যাবে এফ বাই এম প্লাস এম। ঠিক আছে, তাহলে দড়ি দ্বারা প্রযুক্ত বল কত হবে? দড়ি তাহলে এর ওপরে কত বল প্রযুক্ত করছে? এর ওপরে, তাহলে দড়ি এর ওপরে যে বলটা প্রযুক্ত করছে সেটা যদি এফ ড্যাশ হয়, তাহলে এফ ড্যাশ ইজ ইকুয়ালস টু এম এ, তাহলে এফ এম বাই এম প্লাস এম। ঠিক আছে, এইটা হবে উত্তর। ওকে, কারণ ত্বরণটা তো একই না, ত্বরণটা একই, তাহলে দড়ি যে বলটা প্রয়োগ করছে সেই বল দিয়ে তো এ এগিয়ে যাচ্ছে, তাহলে সেই বলটা কত হবে? এম এ, নিউটন তো বলেই গেছে, তাহলে এফ ইন্টু এফ, এটা বসিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল উত্তর। তারপরে অনুভূমিকের সঙ্গে 30 ডিগ্রি কোণে আনত মসৃণ নততল 2 কেজি ভরের ব্লক রাখা আছে। বেশ, 30 ডিগ্রি কোণে আনত একটা নততল আছে, ঠিক আছে, এটা হচ্ছে কি 30 ডিগ্রি কোণ। ওকে, এইখানে একটা ব্লক রাখা আছে। বেশ, এক্ষেত্রে ব্লকের ত্বরণ ও ব্লকের ওপর নততলের লম্ব প্রতিক্রিয়া বলের মান কত হবে? বারবার বলেছি আমি একটা কথা, যে 1 মিনিট এটাকে একটুখানি সরিয়ে নিই, সরি। নততল যখনই বলবে সঙ্গে সঙ্গে মাথায় আমার ক্লিক করবে, ঠিক আছে, ঘুমের মধ্যে থেকেও এইগুলো ভাবতে হবে বন্ধু। এমজি, বুঝতে পেরেছো? এইটা থিটা হলে এইটা হবে থিটা, তার মানে এটা 30, তাহলে এইটা হবে এমজি কস 30, আর এই দিকটা হবে এমজি সাইন 30। ঠিক আছে, বেশ ভালো কথা। এবার এই দিকে নামছে, তাহলে ত্বরণ কত হবে? ত্বরণ হবে জি সাইন থিটা, তাই না? জি সাইন থিটা মানে জি সাইন 30, জি তো বলে দিয়েছে, না বলা থাকলে 9.8 নিতে হবে, কিছু করার নাই। তাহলে 9.8 ইন্টু হাফ, 4.9 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ত্বরণ পেয়ে গেলাম, একটা উত্তর হলো। আরও একটা উত্তর চেয়েছে কিন্তু, বলেছে প্রতিক্রিয়া বলের মান, লম্ব প্রতিক্রিয়া বল, এইটা হচ্ছে লম্ব প্রতিক্রিয়া বল এন, তাহলে এন সমান কি? এমজি কস 30, তাই না? তাহলে এমজি কস 30 বার করে দাও, এম তো তুমি জানো, তাহলে 2 গণিত 9.8 গণিত কস 30 মানে কস 30 হচ্ছে গিয়ে তোমার √3/2, √3/2। ওকে, কাটাকাটি করো, 2 2 কেটে গেল, তাহলে 9.8 ইন্টু √3 হচ্ছে 1.732। ওরা 9.8 ধরেনি, 10 ধরেছে, তাহলে 10√3 উত্তর হবে। আমরা 9.8 ধরে করেছি। ওকে, নো প্রবলেম। 10√3, দেখো 10√3 কোনটাতে অ্যান্সার আছে? 10√3, আর এইটা হচ্ছে 4.9, দেখো 10√3 আর 4.9, এই যে একের উত্তরটাই হয়ে যাবে। ক্লিয়ার? আমাদের এসছে 9.8√3 নিউটন। ওকে, তারপরে দেখো কি বলছে,
বলছে একটা নির্দিষ্ট ভরের, ওকে, একটা নির্দিষ্ট ভরের বস্তুর ক্ষেত্রে বেগ ও ভরবেগের লেখচিত্র কী হবে? নির্দিষ্ট ভরের বস্তু কিন্তু, ভর ধ্রুবক, বেশ, কার কার লেখচিত্র বলেছে? বেগ ও ভরবেগের। তাহলে একদিকে নিলাম আমি বেগ আর একদিকে নিলাম ভরবেগ। আচ্ছা একটা কথা বলো তো, ভরবেগ সমান তো এমভি, যদি ভর ধ্রুবক হয়ে যায় তাহলে কী হবে? পি ভ্যারিজাজ ভি, ভি যত বাড়বে পি তত বাড়বে, তাহলে এইটা হবে উত্তর। তাহলে কী হবে? লেখচিত্রটি একটা সরল লেখা যার নতি ধনাত্মক। ওকে, নেক্সট। বিবৃতি: একজন লোক একটি উচ্চতা থেকে বালির স্তূপে পড়লে যে আঘাত পায়, সে যদি ওই একই উচ্চতা থেকে সিমেন্টের মেঝের ওপর পড়ে তবে তার চেয়ে বেশি আঘাত পায়, তার কারণ কি? এটা অবশ্যই আমি যদি বালিতে লাফ দিই আর যদি সিমেন্টে লাফ দিই, সিমেন্টে যখন লাফ দেবো তখন একবারে সেই পা ভেঙে যাবার জোগাড় হবে। বালিতে যদি আমি ঝাঁপ মারি তাহলে কি হবে কি ওটা? না, অতটা ব্যথা পাবো না। কারণ কি? সিমেন্টের মেঝে দ্বারা প্রদত্ত ঘাত বালির স্তূপ দ্বারা প্রদত্ত ঘাত অপেক্ষা বেশি হয়। একদম ঠিক কথা, দুটোই ঠিক। কারণ দেখো এফ সমান আমরা কি জানি? ডেল পি ডেল টি। তাহলে দেখো তুমি যখন বালিতে ঝাঁপ দিচ্ছ তখন কিন্তু অনেকটা বেশি সময় ধরে টাইম পাচ্ছ, কারণ বালিতে পাটা বসতে বসতে কিন্তু একটু টাইম লাগবে, তাই না? আর সিমেন্টের মেঝেতে যখন ঝাঁপ দিচ্ছ একদম কংক্রিট, তো টাইম কিন্তু কম লাগছে। তাহলে ভরবেগের পরিবর্তনটা তো সে একই হচ্ছে, কিন্তু যখন বালিতে ঝাঁপ দিচ্ছ তখন সময়টা বেশি হচ্ছে, যার ফলে এই এফটা কম হচ্ছে, কারণ এফ ভ্যারিজেস 1/Δt। বুঝতে পেরেছ? তাহলে দুটোই ঠিক, বিবৃতিও ঠিক আবার রিজনও ঠিক। কোনটা দেখো আছে? এ ও আর উভয়ই সঠিক, এবং আর হলো সঠিক ব্যাখ্যা। তারপরে দেখো 5 কেজি ভরের একটি বস্তুকে 2 মিটার দৈর্ঘ্যের দড়ির সাহায্যে ও বিন্দুতে সিলিং থেকে ঝোলানো আছে। এই যে ছবিটা দিয়ে দিয়েছে, দেখেছো? এরকম আছে আর কি, এই যে এই, হ্যাঁ এই ছবিটা তোমরা আগেও দেখেছিলে, ছায়ার বইয়ে ছিল এটা তোমাদের। ওকে, দড়ির ওপর পি বিন্দুতে অনুভূমিক 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে। এইটা হচ্ছে গিয়ে 50 নিউটন বল প্রয়োগ করেছে দড়ির ওপরে, এইদিকে কাজ করছে টি। ওকে, বলছে সাম্যাবস্থানে উল্লম্বের সঙ্গে দড়ির কোণ কত? উল্লম্ব কোণটা বলো তো? উল্লম্ব, এটা তো অনুভূমিক, উল্লম্বের সঙ্গে দড়ির কোণ মানে হচ্ছে গিয়ে এইটা উল্লম্ব, এই কোণটা কত? থিটা বের করতে বলেছে। আচ্ছা এটা যদি থিটা হয় তাহলে আমি যদি এখানে ডট 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 করে টানি, এইটা থিটা হলে এইটাও তো থিটা হবে, একান্তর কোণ, ঠিক কিনা বলো? হ্যাঁ থিটা হবে, ভালো কথা। বেশ, এইদিকে তুমি 50 নিউটন মানে এটাকে আমি এফ ধরি। এবার এই টিটাকে তুমি দুটো ভাগে ভাগ করতে পারো, একটা এই দিক একটা এই দিক। এই দিকটাকে বলতে পারি আমি টি কস থিটা, আর এই দিকটাকে বলতে পারি আমি টি সাইন থিটা। বলো ক্লিয়ার কিনা? তাহলে আমি লিখতে পারি কি, যে টি সাইন থিটা, আমি থিটা তো জানি না, এটা বের করতে বলেছে, টি সাইন থিটা সাম্যাবস্থান তো ইকুয়াল টু 50, আর টি কস থিটা মানে নিচের দিকে যেটা কাজ করছে সেইটা কত বলেছে? এটা 5 কেজি ওয়েট। 5 কেজি ওয়েট মানে হচ্ছে গিয়ে 5 × 10, জি দিয়ে গুণ করে দিলে নিউটন পেয়ে যাব, তাহলে 50 নিউটন। ঠিক আছে? আর সাম্যাবস্থান মানে এই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল, এই দিকের বল ইকুয়াল টু এই দিকের বল। ঠিক আছে? তাহলে টি সাইন থিটা ইকুয়াল টু 50 আর টি কস থিটা ইকুয়াল টু এটাও 50। ভাগ করে দাও ভাই, যদি ভাগ করে দাও তাহলে পেয়ে যাবে দেখো ট্যান থিটা ইকুয়াল টু 1, আর ট্যান থিটা যদি 1 হয় তাহলে থিটা কত ডিগ্রি হবে? থিটা দেখো হয়ে যাবে 45 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এইটা হবে উত্তর। ক্লিয়ার? বলছে দড়ির টান কত হবে? থিটা, তুমি যদি থিটা পেয়ে যাও তাহলে দড়ির টান বের করা কোনো ব্যাপারই নয়, যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দাও না থিটাটা। কত হবে তাহলে? টি সাইন 45 মানে হচ্ছে কি 1/√2 সমান 50, তাহলে উত্তর কত হবে? টি সমান 50√2, 50√2 ভ্যালু হচ্ছে কি 1.414, তাই তো? 5 4 20, 5 1 5 6 7, 5 4 20, 5 1 5 6 7, 7070, তিনটে পরে দশমিক হবে 7.070, একদম 7 পয়েন্ট। আচ্ছা কী ব্যাপার, এখানে 70.7 আছে, ভুল করলাম কোথাও, দেখি 5 4 20, হ্যাঁ 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 ঠিক ঠিক ঠিক, আর একটা জিরো হবে এইটার জন্য, ঠিক আছে? তাহলে 70.7 নিউটন, ঠিক। দেখো এটা হয়ে যাবে উত্তর। ওকে 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 তারপরে দেখো প্রদত্ত চিত্র আছে, এই চিত্রটা তোমরা দেখতেই পাচ্ছ সবাই, ABC। ওকে, বলছে ব্লক 3টি আছে ঘর্ষণহীন তলের ওপর পরস্পরের সংস্পর্শে আছে। 4 কেজি ব্লকের ওপর 14 নিউটন বল প্রয়োগ করলে এ ও বি এর মধ্যে স্পর্শ বলটি কী হবে? এ ও বি এর মধ্যে স্পর্শ বল, আগে দেখো এ ও বি কোথায় আছে?
এই যে এইটা, এর সামনে কে কে আছে, বি আর সি আছে। বেশ, আগে তোমাকে কি বলেছি বাবু, তুমি আগে ত্বরণ বের করে নাও। এ সমান কত, মোট বল কত বলো আগে, 14। তাহলে 14/4 + 2 + 1, 4 5 6 আর 1 7, তাহলে 7 দুগুণে 14, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার হচ্ছে গিয়ে সবার ত্বরণ। তাহলে এই দুজনের ওপর কত বল কাজ করছে, বি আর সি এর ওপর। যদি আমি এফ ড্যাশ নিই, যদি আমি এটাকে এফ ড্যাশ নিই, তাহলে কত হবে, এম হচ্ছে তোমার 2 + 1 3, তাই না? তাহলে 3 গণিত 2 সমান 6 নিউটন। তাহলে 6 নিউটন বলই কিন্তু এই এ আর বি এর মাঝে কাজ করছে। ওকে, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10। এম ভরের একটি বেলুন আলফা ত্বরণে নিচে নামছে। বেলুন থেকে কত ভর ফেলে দিলে এটি একই ত্বরণে ওপরে উঠবে? তার মানে কি বলতে চাইছে কোয়েশ্চেনটা আমি একটুখানি বুঝিয়ে বলি, এক্সপ্লেন করে দিই। বলছে একটা বেলুন নিচে নামছিল, ওকে, ভালো কথা। বেশ, কত ত্বরণ নিয়ে নিচে নামছিল, আলফা ত্বরণ নিয়ে নিচের দিকে নামছিল। আমি কিছু মাস ফেলে দিয়েছি, যার ফলে সে আবার ওপরে উঠতে লেগেছে। কত ত্বরণ নিয়ে উপরে উঠছে, এই আলফা ত্বরণ নিয়েই কিন্তু উপরের দিকে উঠছে। ওকে, ভালো কথা। একদম প্রথম অবস্থায় তাহলে আমি এটাকে কী লিখতে পারি, যে এম জি ইকুয়াল টু এফ, সরি ইকুয়াল টু বলছি, এম জি মাইনাস এফ ইকুয়াল টু এম এ। কেন স্যার? আমি ধরে নিচ্ছি ওপরের দিকে বায়ুর ঊর্ধ্বঘাত কাজ করছে। তাহলে বেলুন যখন নিচের দিকে নামছে, নিচের দিকে না হয় এম জি কাজ করছে, ভালো কথা। ওপরের দিকে তো বায়ু দ্বারা প্রযুক্ত ঊর্ধ্বঘাত আছে না, সেটা কাজ করছে। তাহলে এম জি মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। পরের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কিন্তু পাল্টে যাবে, কারণ তখন বেলুনটা ওপরের দিকে উঠছে, কিন্তু হ্যাঁ কিছু মাস ফেলে দেওয়া হয়েছে, মানে কিছু ভর কমানো হয়েছে, কিছু জিনিসপত্র ছিল হয়তো বেলুনের ভেতরে, সেটাকে ফেলে দেওয়া হয়েছে। ঠিক আছে, হয়তো গ্যাস বেলুন, তার ভেতরে কিছু জিনিসপত্র ছিল, সেটাকে ফেলে দেওয়া হয়েছে, তাহলে ভর কমে গেছে, উপরের দিকে উঠতে লেগেছে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশানটা একটু চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে? সেক্ষেত্রে নিশ্চয়ই এফ বড় হবে আর এম জি ছোটো হবে, কিন্তু এমটা তো আর এম নেই, তখন কিছুটা ভর ফেলে দিয়েছো। তাহলে এম মাইনাস এম জিরো ইন্টু জি, তাহলে এফ মাইনাস এম জিরো ইন্টু জি ইকুয়াল টু এম মাইনাস এম জিরো ইন্টু এ। ওকে, এবার এই ইকুয়েশনটাকে আমি সলভ করি। তাহলে আমি কতটা মাস ফেলে দিয়েছি, এম জিরো মাস, এটা মনে রাখতে হবে। তাহলে এফ মাইনাস এম জি প্লাস এম জিরো জি ইকুয়াল টু এম এ মাইনাস এম জিরো এ। ওকে, তাহলে এবার আমি এম জিরোগুলোকে যদি এক জায়গা করি, তাহলে দেখো তুমি পেয়ে যাচ্ছ এম জিরো যদি কমন নিয়ে নাও, তাহলে হয়ে যাচ্ছে এই দিকে জি প্লাস এ, আর ওই দিকে তুমি এম এটাকে রেখে দাও যেমন আছে। ওকে, এম এটা তো একটা আছে, এখানে রেখে দিলাম। এম জিরো জি আর এম জিরো এ নিয়ে চলে এসেছি বাঁ দিকে, আর ওই দিকে যাচ্ছে এম জি, আবার যাচ্ছে এফ। দেখো ক্লিয়ার কিনা? এই ইকুয়েশানটা থেকে তুমি কি পেয়েছো, এম জি মাইনাস এফ ইকুয়ালস টু এম এ। তাহলে এম এ তো থাকলোই, আবার এইটা সমান কি লিখতে পারি, এম এ। তাহলে হয়ে গেল 2 ma। তাহলে এম জিরো ইকুয়াল টু কত হলো, এম এ বাই, হ্যাঁ, জি, সরি 2 ma বাই জি প্লাস এ। ব্যাস, এতটা ভর কমাতে হবে, তাহলেই ওপরের দিকে উঠবে। বুঝতে পেরেছো? তাহলে উত্তর কোনটা হবে, 2m আলফা বাই জি প্লাস আলফা। ওকে, নেক্সট কোয়েশ্চেন 11। দেখো কি বলছে। এই কোয়েশ্চেনটা তোমাদের ছায়ার এমসিকিউতে ছিল, 11-র কোয়েশ্চেনটা। ঠিক আছে, তো দেখো কীভাবে কি সলভ করবে 11-র কোয়েশ্চেনটা। বলছে কি যে একটি 10 কেজি ভরের ব্লককে 3টি সুতোর সাহায্যে ঝোলানো আছে চিত্রানুযায়ী। এই যে চিত্রটা দেখছো, T2 এর মান নির্ণয় করো। T2 কত হবে? এই যে এটা T2, তাহলে আমি এই ছবিতে কি উপাংশ বিভাজন করে দিচ্ছি। তুমি T2টাকে দুটো ভাগে ভাঙতে পারো, একটা এই দিক, একটা এই দিক। ছবিটা আঁকতে হবে, ছবিটা না আঁকলে হবে না। ছবিটা আঁকি, বুঝলে? দেখো কি বলা হচ্ছে, এখান থেকে দুটো সুতো থ্রুতে একটা ব্লক ঝুলছে, এই। ওকে,
তাহলে এইটা কি, এটা হচ্ছে T2 আর এই দড়িতে টান হচ্ছে T1 আর এইটাতে হচ্ছে T3। এবার ওরা বের করতে বলেছে T2 কত হবে, এইটা 60 আর এইটা হচ্ছে 30। ওকে, নো প্রবলেম। এটা যদি 60 হয় এটাকে দুটো ভাগে ভাঙো, এটা 60 হলে এটাও 60, তাহলে এই দিকটা হবে T2 cos 60, T2 sin 60। এটা যদি T3 হয় তাহলে এই দিকটা হবে T3 sin 30। ওকে, আর এই দিকটা হবে, এইটা 30 হলে তো এইটাও 30 হবে না, তাহলে এই দিকটা হবে T3 cos 30। আর এইদিকে যেমন mg হয় তো mg হবে। দেখো, আই থিঙ্ক ক্লিয়ার। ওকে, এবার বের করতে বলেছে তোমাদেরকে T2। ঠিক, বেশ কী করে বের করবো দেখো, এখানে আমি T2 cos 60 ইকুয়াল টু T3 cos 30 পেয়ে যাচ্ছি সাম্যাবস্থার জন্য। তাহলে T2 cos 60 মানে T2 ইন্টু হাফ ইকুয়াল টু T3 ইন্টু √3/2। 2 কেটে দাও না, তাহলে T2 ইকুয়াল টু √3 T3। বেশ, এবার ওপরের দিকের আর নিচের দিকের ফোর্স দেখো, ওপরের দিকে কাজ করছে T2 sin 60, তার মানে T2 ইন্টু √3/2 প্লাস T3 sin 30 মানে হচ্ছে গিয়ে হাফ ইকুয়াল টু mg, m তো মনে হয় বলা আছে 10, হ্যাঁ, তাহলে 10 ইন্টু 10 100। এবার T3 জায়গায় তুমি বসাতে পারো T2/√3, এখান থেকে বসাতে পারো T3 ইকুয়াল টু T2/√3। তাহলে বসিয়ে দাও, T3 জায়গায় যদি T2/√3 বসাও এইটা হয়ে যাবে √3/2 ইন্টু T2, আর এইটা হয়ে যাবে দেখো T2/√3, 2√3 হয়ে গেল ইকুয়াল টু 100। দুইটাকে কমন নিয়ে ওদিকে 200 করা যেতে পারে, ঠিক আছে। তাহলে এখানটা কী পেলাম, T2 ব্র্যাকেট ওকে √3 প্লাস 1/√3 ইকুয়াল টু 200। তাহলে T2 ওকে, এটা দেখো হয়ে যাবে 3 প্লাস √3, 3 প্লাস 1, তাহলে 4/√3 ইকুয়াল টু 200। 4 5 20 50, তাহলে T2 ইকুয়াল টু কত হয়ে গেল, T2 ইকুয়াল টু দেখো হয়ে গেল 50√3। ওকে, T2 ইকুয়াল টু হয়ে গেল 50√3। কেউ যদি ভাবো এটাকে ল্যামিস থিওরি দিয়ে করব তাও করতে পারো। দেখো 50√3 কোথায় আছে, এই যে অপশন ডি, এটা ল্যামিস থিওরি দিয়েও হবে, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন বলছে দেখো, এই যে এই অঙ্কটা, T1 T2 এবং T3 হলো তিনটে সুতোর টান, তাহলে T1 = T2 কত হবে। তিনটে সুতো তোমাকে এখানে দেখিয়ে দিয়েছে। ওকে, আমি আপনার না হয় ছবিটা এঁকে দিচ্ছি, অদ্ভুত একটা ছবি আছে যদিও, বেশ ছবিটা এরকম করে আছে, এই গেল। ওকে, এটা হরাইজন্টাল লাইন, হরাইজন্টালের সঙ্গে অ্যাঙ্গেল হয়েছে 60 ডিগ্রি। এখান থেকে একটা ব্লক ঝুলছে, এই ব্লকের মাস হচ্ছে m। ওকে, আর এইটা হচ্ছে T2, আর এইখানে কাজ করছে T3, আর এইখানে কাজ করছে T1। বেশ, T1 = T2 কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা, যা বলেছে আমি প্রথমত ভাই T1কে দুটো ভাগে ভাগ করতে পারি, একটা এই দিক একটা এই দিক। এই দিকটাকে আমি বলতে পারি T1, এটা T1 তাই না, এটাকে বলতে পারি T1 cos 60, আর এইটাকে বলতে পারি আমি T1 sin 60, আর এই দিকটা T2। ঠিক আছে, T1 = T2 একদম ইজি হয়ে গেছে অঙ্ক, সাম্যাবস্থায় আছে তো না। তাহলে T1 cos 60 মানে হচ্ছে গিয়ে হাফ ইকুয়াল টু T2, তাহলে T1/T2 ইকুয়াল টু 2/1, এইটা হয়ে গেল অ্যান্সার। ওকে ওকে, নেক্সট দেখো কি বলছে, কোয়েশ্চেন নাম্বার 13। চিত্রে m ও m/2 দুটি ভর একটি হালকা অপসার্য দড়ি দিয়ে মুক্ত এবং দড়িটি একটি ঘর্ষণহীন কপিকলের ওপর দিয়ে গেছে। ছবিটা দেখতেই পাচ্ছ কীরকম ছবিটা আছে, এই যে এই ছবিটা, ঠিক আছে। একটা কপিকল দিয়ে দুটো ব্লক হ্যাঙ্গিং করা আছে, বুঝতে পেরেছো তো। যে এইরকম প্রবলেম তোমরা ছায়াতেও করেছো। বলছে যে বড় ভরটিকে ছেড়ে দিলে ছোটোটি কত ত্বরণ নিয়ে ওপর উঠবে, তার মানে সিস্টেমটা ত্বরণ কত। A = ফর্মুলা কত ছিল, m1 - m2/m1 + m2 × g।
M1 কত, M2 কত, M/2, নিচে কত হবে M প্লাস M/2 ইন্টু জি, M মাইনাস M/2 মানে M/2, আর M প্লাস M/2 মানে হচ্ছে গিয়ে 3-এর 2 M, তাই না? তাহলে এটা হয়ে যাবে যে 2-এর 3M ইন্টু জি, 2 কেটে দাও, আর এখানে হবে যে 1/, এক মিনিট, এই এমটা তো নিচে যাবে না একদম, তাহলে এম কেটে গেল, তাই না? ওপর থেকেও এম কমন নিয়ে কেটে দেওয়া যেত, আমি একটা লাইন এক্সট্রাই লিখেছি ফাঁকায়, ঠিক আছে? তাহলে কত হলো, এটা হয়ে যাবে G/3, ব্যাস। তাহলে কোনটা উত্তর হবে? অপশান এ, অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, নেক্সট কোয়েশ্চেন কী বলছে দেখি। বলছে কোন নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য? এটা মনে হয় সব থেকে ইজি কোয়েশ্চেন। জড়ত্বীয় নির্দেশতন্ত্রে নিউটনের প্রথম গতিসূত্র প্রযোজ্য। বিবৃতি: অলিক বলের ধারণা জড়ত্বীয় এবং অজড়ত্বীয় উভয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য। কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রে সাপেক্ষে কোনো নির্দেশতন্ত্রের ত্বরণ থাকলে তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলা হয়। এখানে দুটোই ঠিক। কি বলছে? যে অলিক বলের ধারণা জড়ত্বীয় এবং অজড়ত্বীয় উভয় নির্দেশতন্ত্রেই প্রযোজ্য। ও না, একদম প্রথমটা ভুল আছে, জড়ত্বীয়তে প্রযোজ্য নয়, ঠিক আছে? এটা দেখিনি ভালো করে। জড়ত্বীয়তে অলিক বলের ধারণা প্রযোজ্য নয়, শুধু অজড়ত্বীয়তেই প্রযোজ্য। যদি কোনো রেফারেন্স ফ্রেম ত্বরণ না নিয়ে চলে তাহলে কিন্তু অলিক বল আসবে না। যেমন মনে করো একটা গাড়ির ভেতরে একটা পেন্ডুলাম ঝোলানো আছে, এবারে এই গাড়িটা যদি সমবেগে চলে তাহলে কিন্তু পেন্ডুলামটা চুপচাপ দাঁড়িয়ে থাকবে, কিন্তু যখন গাড়িটা ত্বরণ সহ চলবে তখন এই পেন্ডুলামটা কিন্তু এই দিকে চলে আসবে, মানে পেন্ডুলামটা এইখানে চলে আসবে। পেন্ডুলামটা এইখানে দুলছিল তো এরকম করে চলে আসবে। এটা কখন? যখন গাড়িটা ত্বরণ নিয়ে যাবে। আর ত্বরণ নিয়ে যাওয়া মানে সেটা কীরকম ফ্রেম? সেটা হচ্ছে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র, ঠিক আছে? আর সমবেগে গেলে বা দাঁড়িয়ে থাকলে সেটা হচ্ছে কি জড়ত্বীয় নির্দেশতন্ত্র। তাহলে এটা ভুল, বিবৃতি 1 ভুল, ঠিক আছে? তার কারণ এটা শুধুমাত্র অজড়ত্বীয় নির্দেশতন্ত্রে প্রযোজ্য, জড়ত্বীয়তে নয়, ঠিক আছে? অলিক বলের ধারণা। এবার এই যে বলটা কাজ করছে না এইদিকে, এইটাই হচ্ছে অলিক বল। এই বলটা তো আর আমি প্রয়োগ করিনি, গাড়িটা এগোচ্ছে বলে এই বলটা প্রয়োগ হচ্ছে পেন্ডুলামের ওপর, তাই না? বেশ, এবার হচ্ছে বিবৃতি 2, কোনো জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে কোনো নির্দেশতন্ত্র ত্বরণ থাকলে তাকে অজড়ত্বীয় নির্দেশতন্ত্র বলে। একদম ঠিক। একটা জড়ত্বীয় নির্দেশতন্ত্রের সাপেক্ষে যদি অন্য একটা নির্দেশতন্ত্র ত্বরণ নিয়ে চলে তাহলেই সেটা অজড়ত্বীয় নির্দেশতন্ত্র। ঠিক, একদম ঠিক। তাহলে বিবৃতি 1 মিথ্যা এবং বিবৃতি 2 সত্য। নেক্সট, দড়ি টানাটানি খেলায় উভয় পক্ষ টি ডাইন বল প্রয়োগ করলে দড়ির টান কত হবে? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। যদি দড়ি টানাটানি খেলাতে এই দিকেও টি বল প্রয়োগ করা হয়, এই দিকেও টি বল প্রয়োগ করা হয়, তাহলে দড়ির টান হবে টি, ঠিক আছে? 17, 3টি ব্লককে চিত্রানুযায়ী একটি ঘর্ষণবিহীন অনুভূমিক তলে রাখা হয়েছে। 3, 2 আর 1। বেশ ভালো কথা। 3, 2, 1 দিয়ে বলছে কি যে একটা ছক দিয়েছে, বুঝলে? বলছে যখন F সমান 12 নিউটন তখন M2 এর ওপর ক্রিয়াশীল বল 1 নিউটন। F সমান 12 মানে এই দিকে 12 নিউটন বল প্রয়োগ করেছো। তোমাকে প্রথমেই আমি কি বলেছি? তুমি প্রথমে সাধারণ ত্বরণ বের করবে, 12 মোট যে ভর 3 + 2 + 1, তাহলে কত হবে? 3 + 2 + 1। যারা প্রথম থেকে ভিডিওটা দেখছো তারা কিন্তু এই অঙ্কটা বুঝতে পারবে, ফর্মুলাটা দরকার হবে না, আশা করি বুঝে গেছো। A সমান F/m, ঠিক আছে? তাহলে 12/3 4 5 আর 6, 6 দুগুণে 12, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এইটা হচ্ছে সাধারণ ত্বরণ, তার মানে সবাই এই ত্বরণ নিয়ে এগিয়ে যাবে। এবার তোমাকে প্রথমে বলেছে M2 এর ওপর ক্রিয়াশীল বল কোনটা হবে? M2 এর ওপর ক্রিয়াশীল বল, আচ্ছা M2 মানে কোনটা? M2 মানে হচ্ছে গিয়ে 2 কেজি, তাই তো? হ্যাঁ, M2 হচ্ছে 2 কেজি। তাহলে 2 কেজির উপর ক্রিয়াশীল বল কত হবে? দেখো 2 কেজির উপরে, 2 কেজির পরে কে কে আছে? শুধু 2 কেজি নাই, এই যে এটা যদি 2 কেজি, এটা 1 হয়, এটা 3 হয়, তাহলে 2 কেজির উপরে ক্রিয়াশীল বল মানে ওই বলটা এই দুজনাকেই এগিয়ে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো তাহলে 2 গণিত 2 + 1, 2টা হচ্ছে ত্বরণ, F = ma, সেই জন্য বের করলাম এটা, ঠিক আছে? তো এইটা হচ্ছে M আর এইটা হচ্ছে A, ঠিক আছে? তাহলে কত হবে? 3 দুগুণে 6, ঠিক আছে? তাহলে 1-এর সঙ্গে মিল হবে D এরটা, 1-এর D। ওকে, 1-এর D দেখো দুটো অপশানই আছে। বেশ, এবার দেখো F যখন 6 নিউটন তখন M2 এর ওপর ক্রিয়াশীল বল কত? F যখন 6 নিউটন তখন তাহলে, আচ্ছা এটা লিখে রেখে দাও কিন্তু, 1-এর D নইলে ভুলে যাবে। F যখন 6 তখন এখানে কত হয়ে যাবে? 6,
তাহলে তখন ত্বরণ কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 6, তখন ত্বরণ হয়ে যাবে 6 একে 6, তাই না? তাহলে ত্বরণ হয়ে যাবে 1, তখন M2 এর উপর ক্রিয়াশীল বল কত? তখন এইখানে কত করে দেবো? 1, তাহলে 3 একে 3 নিউটন। তাহলে কত হবে? 2 হবে C, 2 এর C, তাহলে কোনটা হবে উত্তর? 1 এর D 2 এর C, 1 এর D 2 এর C, এই দেখো অপশান সি কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেনে বলা হচ্ছে এম ও এম ভরের বস্তু দুটি একটি হালকা সুতোর দুই প্রান্তে আটকানো আছে। আবার এই একই কোশ্চেন, ঠিক আছে। তাহলে ত্বরণ কত হবে? ডাইরেক্ট ফর্মুলা ভাই, একটু আগে লিখেছিলাম, এই দেখো m মাইনাস m বাই m প্লাস m ইন্টু জি, এ ডাইরেক্ট ফর্মুলা। ওকে, নেক্সট, একটা লিফটে 60 কেজি ভরের এক ব্যক্তি আছে, জি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার মেলাও, লিফট যখন 10 মিটার পার সেকেন্ড বেগে ওপরে উঠছে, একটা কথা মনে রেখে দেবে, লিফট যদি ওপরে ওঠে তাহলে আপাত ওজন হচ্ছে গিয়ে m ইন্টু জি প্লাস এ, আর নিচে নামলে আপাত ওজন, এটা যখন ওপরে উঠছে, আর নিচে নামলে হবে m ইন্টু জি মাইনাস এ। বুঝতে পেরেছো তো? বেশ, তাহলে যখন 10 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে ওপরে উঠছে, মিটার পার সেকেন্ড কিন্তু, তার মানে ত্বরণ ফরণ নাই, ঠিক আছে, একটা ধ্রুবক বেগ নিয়ে ওপরে উঠছে, ত্বরণ নেই, ত্বরণ জিরো। ত্বরণ যদি জিরো হয় তাহলে এন সমান কী হয়ে যাবে? এ তো থাকছে না, এন সমান হয়ে যাবে mg। এম কত? এম বলে দিয়েছে 60, আর জি কত? 10, তাহলে হচ্ছে যাবে 600 নিউটন। তাহলে ওজন হবে 600 নিউটন। তাহলে একের হবে সি, একের সি মনে রেখে দিও, একের সি কোনটা আছে? দুটো অপশানে আছে একের সি, বেশ ভালো কথা, একের সি লিখে রাখলাম। তারপরে বলছে লিফট যখন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে নিচে নামছে, নিচে নামছে মানে তো তোমাকে আমি বলেই দিয়েছি ভাই যে এম ইন্টু জি মাইনাস এ, জি হচ্ছে গিয়ে 10 আর এ হচ্ছে গিয়ে 5, আর এম কত? এম হচ্ছে গিয়ে 60, তাহলে 60 গণিত 5, তাহলে 5 6 30, তার মানে হবে 300 নিউটন। তাহলে হচ্ছে গিয়ে তোমার 2 এর ডি, একের সি 2 এর ডি, একের সি 2 এর ডি, এইটা অপশান কারেক্ট। ওকে, নেক্সট চলো, নেক্সট প্রচুর অঙ্ক আছে ভাই, সবগুলো সলভ করাবো, ঠিক আছে। চলো কোয়েশ্চেন নাম্বার 20, জেট ইঞ্জিন ও রকেট যে নীতির উপর ভিত্তি করে কাজ করে তা হলো শক্তির নিত্যতা, রৈখিক ভরবেগের নিত্যতা, কৌণিক ভরবেগ না ভরের নিত্যতা? রৈখিক ভরবেগের নিত্যতা সূত্র, ঠিক আছে। জেট ইঞ্জিন এবং রকেটের নীতি প্রতিষ্ঠিত। যে নির্দেশতন্ত্রে ড্যাশ অথবা ড্যাশ গতিশীল তাকে বলা হয় জড়ত্বীয় নির্দেশতন্ত্র। যে নির্দেশতন্ত্র স্থির, একটু আগেই বলেছি, বা সমবেগে গতিশীল, তার মানে এইটা স্থির এবং সমবেগে গতিশীল। ওকে ওকে, তাহলে 21 পর্যন্ত এই ভিডিওতে সলভ করালাম, নেক্সট ভিডিওতে 22 থেকে করাবো। ওকে ওকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে। তোমরা যদি সাপোর্ট করো আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে, কোশ্চেন ব্যাংক সলভ করাবো। ওকে ওকে।